তো হার্ট ফেলে করবো না পরে কথা বলবো কি আছে আপনি বাবা পরে কথা বলবো কি আছে না লিখলে চলবে লিখলাম যে আমরা হার্ট ফেলিয়ার ডেফিনেশন লিখলাম ইনএবিলিটি অফ দ্য হার্ট টু পাম্প অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড টু মিট দ্য ফিজিওলজিক্যাল নিড অফ বডি মার্কসের উপর দিয়ে শোনা যায় কথা কি ক্লিয়ার হয় তাহলে হার্ট ফেলিয়ার জিনিসটা হচ্ছে ইনএবিলিটি কার ইনএবিলিটি না হার্টের ইনএবিলিটি ইনএবিলিটি মানে অসমর্থ হওয়া স্যার এখানে তো করোনা টিকা দেওয়া আছে প্রত্যেকেই স্যার করোনা টিকা দেওয়া আছে তারপরে করোনা হবে না কোনো গ্যারান্টি আছে টিকা তো আমার 3 ডোজ দেওয়া আছে বুঝছে না আচ্ছা এখানে এই শব্দটা একটু চেঞ্জ করে লিখতে পারেন নিড বা ডিমান্ড অথবা ডিমান্ড ডিমান্ড ভালো শোনা নিড আর ডিমান্ড ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বললাম যে আমরা হার্ট ফেলিয়ার করতেছি কি বললাম হার্ট ফেলিয়ার আপনার নাম শুনছেন মনে হয় হার্ট ফেলিয়ার শব্দ তাই তো আপনাদের ধারণা হচ্ছে হার্ট ফেল করলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যায় সেরকম ধারণা না গ্রামের দিকে সেরকম না হার্ট ফেল করে মারা গেছে তাই তো কিন্তু আসলে বাস্তবে তা যে হার্ট ফেল করা মানেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় না মনে থাকবে তো তাহলে কি বাংলায় বলি আমরা কি যে হার্টের পাম্পিং অ্যাকশনটা কমে যায় ও যে ব্লাড পাম্প করে সেই পাম্পিং অ্যাকশনটা কমে যাওয়ার কারণে সে ব্লাডটা কি করতে পারে না পাম্প করে দিতে পারে না বডির যতটুকু নিড অতটুকু ব্লাড সে সার্কুলেট করতে পারে না তখন কি হয় হার্ট ফেল করে বুঝা গেল তো মনে করেন আমাদের প্রতিদিন প্রতি মিনিটে কার্ডিয়াক আউটপুট কত কার্ডিয়াক আউটপুট ঠিক আছে কি বলি আমরা কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে পার মিনিট তাই না কত পার মিনিটে এভারেজ কত এভারেজ কত 5 লিটার পার মিনিট কত লিটার 5 লিটার পার মিনিট তাই না নাকি এটা বের করা যায় কিন্তু সুযোগ কার্ডিয়াক আউটপুট সমান সিও সমান কি সিও সমান স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট স্ট্রোক ভলিউম
একটু হার্ট রেট। যারা নতুন আসে তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে হয়েছে। এটা হচ্ছে মিনিটে, মানে 1 মিনিটে হার্ট কতটুকু ব্লাড পাম্প করে, কথা বোঝা যাচ্ছে তো? 1 মিনিটে কতটুকু, আর একবারে যেটুকু পাম্প করে সেটা নাম হচ্ছে স্ট্রোক ভলিউম। একবার পাম্প করলে যে ব্লাডটা যায় তার নাম কি? স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউমের সাথে যদি প্রতি মিনিটে হার্ট রেট কত হয়, আমরা বলি অ্যাভারেজ 60 থেকে 90 বার বা 60 থেকে 100 বার, অ্যাভারেজ কত 72 বা 75 বার, তাই না? বলি তো? তাহলে যদি আমার ওটের স্ট্রোক ভলিউম 70 ml হয়, প্রতি মিনিটে হার্ট রেট যদি আমার 75 হয়, তাহলে কত হবে? অ্যাভারেজ 5 লিটার হয় না? 5000 ml হয় না? হয়? বোঝাতে পারলাম কিনা? হার্ট প্রতি মিনিটে কতটুকু, প্রতি বারে কতটুকু পাম্প করে? 70 ml, ঠিক আছে তো? সে ঐকিক নেবের সে অঙ্ক মনে নেই আপনাদের, যে একবারে পাম্প করে 70 ml, ঠিক আছে? তাহলে 75 বারে কতবার করবে? 75 গুণ 60 সমান কত? 5000 ml। 5000 ml মানে 5 লিটার। বোঝা গেল আমার কথা? তাহলে হার্ট বিট করে প্রতি মিনিটে কতবার, এটা তো আপনারা সবাই জানেন মনে হয়, শিখছেন না? 5 রেট কত, আমাদের হার্ট রেট কত? এভারেজ 72 বা 75 বলি আমরা, আর যদি রেঞ্জ বলি 60 থেকে 100, তাই তো? প্রতি বারে কতটুকু হয়? 70 ml। তাহলে 1 মিনিটে কত হবে? তাহলে 1 মিনিটে কতবার হলো? 1 মিনিটে 75 বার যদি হয়, তাহলে 75 গুণ 70, তাহলে মোটামুটি এভারেজ কত? 5 লিটার। ক্লিয়ার সবার? তাহলে এই প্রতি মিনিটে সে কতটুকু করে? 5 লিটার প্রতি মিনিটে ব্লাড সে পাম্প করে দেয়। দিলে কি হয়? এটা তো এক একজনের সঙ্গে ভেরিয়েশন হবে, তাই না? বডি সার্ভিস অনুযায়ী যার যেমন বডি তার তেমন ব্লাড ভলিউম হবে, সেটা আলাদা ব্যাপার। তাহলে কিন্তু দেখা যাচ্ছে হার্ট ফেল কখন করছে, যে ওই 5 লিটার ব্লাড আর সে তুলে দিতে পারছে না, পাম্প করতে পারছে না, তো 5 লিটার জায়গায় দেখা যাচ্ছে 3 লিটার হয়ে গেছে। কত হলো? 3 লিটার। তাহলে 3 লিটারে কি এর বডি ফাংশন মেনটেন হবে? না। হবে কি না? 5 লিটার দিলে মোটামুটি আমি চলতে ফিরতে পারতেছিলাম, যে 3 লিটার হয়ে যাবে তখন কি করব? তখন আমি দুর্বল হয়ে যাবো, আমি কম বেশি পরিশ্রম করতেছিলাম, দৌড়াচ্ছিলাম, হাঁটছিলাম, আমি সেটা পারবো না। বোঝা গেল আমার ক্লিয়ার? তাহলে এই কন্ডিশনের নাম কি? ইনএবিলিটি অফ দ্য হার্ট টু পাম্প এডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড টু মিট দ্য ফিজিওলজিক্যাল ডিমান্ড অফ দ্য বডি। বোঝা গেল? নর্মাল ফিজিওলজি মানে কি? নর্মাল ফাংশন। ফিজিওলজি মানে নর্মাল ফাংশন। তাহলে নর্মাল ফাংশন করতে যতটুকু ব্লাড লাগে, অতটুকু ব্লাড যদি সে না তুলে দিতে পারে, পাম্প না করতে পারে, তবে সেই কন্ডিশনটা বলি আমরা হার্ট ফেল। বোঝা গেল সবার? হ্যাঁ, কঠিন লাগবে নাকি খুব? এটা হচ্ছে ডেফিনেশন, যে হার্ট যে কোনো কারণে, সেটা কারণ বিভিন্ন হতে পারে, কিন্তু হার্ট যখন পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ না করতে পারবে, তখন যে কন্ডিশনটা হবে সেটাকে বলি আমরা হার্ট ফেল। বোঝা গেল আমাদের কথা? তাহলে এই কন্ডিশনে কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় না। বোঝা গেল? তাহলে এদিক তো কার কোনো কনফিউশন নেই, ডেফিনেশন নিয়ে কোনো কনফিউশন নেই, তাই না? তাহলে এখন আমরা শিখবো যে কি কি কারণে হার্ট ফেলিউর হতে পারে, তাই না? কজেস অফ হার্ট ফেলিউর, তাই না? কতটা কজেস অফ আমরা হার্ট ফেলিউর সংক্ষেপে এইসব, ঠিক আছে? তাহলে কি কি কারণে হার্ট ফেলিউর হতে পারে? তাহলে কমন যে কজগুলো আমরা কিছু কিছু শিখছি, সেগুলো আমরা একটু শিখব, আপনারা যেগুলো জানেন, তাই না? যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয়, এটা পড়াছিলাম না আমরা? ইনফাকশন, ও তো বাংলায় লিখি আমরা হার্ট অ্যাটাক, ইংরেজিতে হার্ট অ্যাটাক, তাই না? লিখি না হার্ট অ্যাটাক, নাম শুনছি না? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক যদি হয় তাহলে হার্ট অ্যাটাক হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন, তাই তো? 2 নম্বর আছে ভালভুলার হার্ট ডিজিজ, 3 নম্বর আছে কার্ডিওমায়োপ্যাথি, সিভিয়ার অ্যানিমিয়া, যাদের শরীরে রক্ত শূন্যতা খুব বেশি,
তারপরে হাইপারটেনশন, ঠিক আছে। তারপরে ভলিউম ওভারলোড, যে কোনো কারণে যদি ভলিউম ওভারলোড হয়, আপনাদের সহজ সহজগুলো লিখে দিলাম, আমরা পড়ে গেলাম, ঠিক আছে। খুব সহজ সহজগুলো লিখলাম আমরা, লেখা না আমি বলবো, বলে দেখবো আমার সহজ লাগবে। অনলাইনে কি ফলাম থাকে নাকি শুধু স্টোর করার জন্য? ওটা স্যার আপনার আমাদের প্রাইভেট একটা গ্রুপ আছে আর কি, ওখানে দিয়ে থেকে এখানে যে ক্লাসটা করে দেওয়া আছে ওইখানে আবার রিভিউ করতে একটু করে দিই। রিভিউ করা যাবে। স্যার সিভিয়ার অ্যানিমিয়া, স্যার ব্যাগটা কি স্যার আপনার? কোনটা? হ্যাঁ, ব্যাগ সামনে রাখবো? হয়েছে সবাই লেখা? জি স্যার। এসটিএন লেখা সব, জায়গা তো কমে গেছে, লোকজন বলবে কোথায় জায়গা, ঠিক আছে বেড়ে গেছে, সব জায়গা একসাথে আসে, হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখুন আমাদের কিছু কারণ এরকম শিখতে হবে যে কি কারণে একটা মানুষের হার্ট ফেলিয়ার হতে পারে, ঠিক আছে। হার্ট ফেলিয়ার কেন হয় সেটা আমরা শিখব। তাহলে আমরা একটা কারণ শিখলাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। যদি কারোর হার্ট অ্যাটাক থাকে তাহলে আজ হোক কাল হোক তার এক সময় যদি চিকিৎসা না হয় তাহলে তার হার্ট ফেলিয়ার হবে। বোঝা গেল আমার কথা? যার কি বললাম, একবার আমার তো হার্ট অ্যাটাক হয়েছে, তার যদি প্রপার ট্রিটমেন্ট না পায় তাহলে আজ হোক আর কাল হোক একসময় হার্ট ফেলিয়ার হবে। 2 নম্বর ভালভুলার হার্ট ডিজিজ। আমরা অনেক পেশেন্টের জিজ্ঞাসা করি যে অমুকের ভালভ নষ্ট হয়ে গেছে, তাই না? বাচ্চাদের, বড়দের প্রায় রুগী পাই, কিন্তু শুনতে পাই যে অমুকের ভালভ নষ্ট হয়ে গেছে। পত্রিকা দেখো বিজ্ঞাপন দেয়, ভালভ নষ্ট হয়ে গেছে, ভালভ রিপ্লেসমেন্ট লাগবে, তার জন্য চিকিৎসা সাহায্য চায়, দেখেন না? বাইরের দিক দিয়ে খুঁজে দেখলে দেখবেন 2-1 পেশেন্ট পাওয়া যায় যে তার ভালভ নষ্ট, ঠিক আছে। তাহলে কোনো ভালভ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তার হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে। ভালভগুলো কি আসলে? ভালভগুলো তো অন্য কিছু না, একটা দরজা, বুঝা গেল? এখান থেকে ব্লাড যা আশা করে, ওই যে ছবি দেওয়া আছে দেখেন, ওই যে ভাতের ছবি আছে না আমার, ওই যে দেখতে এইভাবে ছবি আছে না এখন, দেখছেন খেয়াল করে? ওই যে দেখান, আর আপনার পড়বেন আর কি, ট্রাইকাস্পিড ভালভ, মাইট্রাল ভালভ, এরকম নাম আছে। তো যদি ভালভে যদি সমস্যা হয়, ভালভে সমস্যা যদি হয়, হ্যাঁ এখানে কোনটা? আছে ভালো লাঠি ছিল না, লাঠি ছিল না, লাঠি নেই। তুমি আগে বসাও, কোথায় বসাবো? টুল দিয়ে দাও, এখানে বসতে পারবে, এখানে দুজন বসতে পারবে। আপনার সাইডে গেলে সাইডে বসতে পারতেন। জায়গা বাড়ে না, মানুষ বাড়ে। যাই হোক, তাহলে কি হলো? লাঠিটা তো নেই না, তাহলে আমরা কি বললাম যে ভালভে যদি ডিজিজ হয় বা ভালভ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখনও হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। কি হয়? তারপর আরেকটা কি বললাম, কার্ডিওমায়োপ্যাথি। হার্টের মাসেলের ডিজিজ হয় অনেক রকম। হার্ট মাসেলের ডিজিজ হয় অনেক রকম। কি বললাম? মাসেলের ডিজিজ হয় অনেক রকম। তাহলে হার্ট মাসেলের ডিজিজের জন্যও এরকম। হার্ট কি একটা মাসেল না? হার্টের ডেফিনিশন বলতে পারেন কেউ? হার্টকে ডিফাইন করতে পারে, হার্ট ইজ এ হলো মাসকুলার অর্গান। কেমন? হলো মাসকুলার। হলো মানে কি? ভিতরে ফাঁকা জায়গা আছে, একটা মাংসের টিউব, তার মধ্যে কি আছে? ফাঁকা জায়গা আছে, সেটার নাম হচ্ছে হলো মাসকুলার অর্গান। তাহলে হার্টের মাসেল আছে না? হার্ট ইজ এ হলো মাসকুলার অর্গান। এই যে এল এল ওটা হলো মানে
হার্ট কি জিনিস? Heart is a hollow muscular organ. হ্যালো মাসকুলার অর্গান, মাসকুলার অর্গান, ঠিক আছে? হার্ট কেমন? একটা হার্ট আর হলো মাসকুলার অর্গান, ঠিক আছে? তো একটা মাসেল দিয়ে তৈরি করা ফাঁকা, ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, সেটা না ওটা, সেটা হচ্ছে তাহলে হার্টের মাসেল যে ওয়াল আছে না, এই ওয়ালটা কি হয়, তার ডিজিজ হতে পারে, হ্যাঁ, তার নাম কি? কার্ডিওমায়োপ্যাথি। cardiomyopathy. মনে থাকবে তো, হার্টের মাসেলের ডিজিজ হলে তার নাম কি? কার্ডিওমায়োপ্যাথি। কি বলি আমরা? কার্ডিওমায়োপ্যাথি। যদি কার্ডিয়াক মাসেল, তার নাম হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। তারপরে হচ্ছে সিভিয়ার এনিমিয়া, এটা খুব পাওয়া যায়, আমরা পাই। অতিরিক্ত রক্ত একটা রুগী মনে করেন হিমোগ্লোবিন কত থাকে নরমালি? 14 থেকে 16, একটা অ্যাডাল্ট মানুষের কত থাকে? 18 14 থেকে 16 বললেই হবে, কারণ আমাদের দেশের মানুষের অত বেশি থাকে না, তাই তো? তাই মনে করেন এখন 5 আছে, আমরা প্রায় রুগী পাই। গত সপ্তাহ কালকেও একটা রুগী পাইছি 5.5 আছে। কত আছে? এটা বসার ব্যবস্থা কর, সামনের দিকে এসে বসতে পারে কিনা? এই ওষুধ টুল টুল দেও, বলবো এখানে দেখে পারে কিনা। কি বললাম আমরা? তাহলে একটা মানুষের অ্যানিমিয়া আছে, কত হিমোগ্লোবিন? 5.5। তাহলে 5.5 হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কাজ কি? রক্ত লাল করলে হয়ে গেল। হ্যাঁ, ওই যে ভালো কথা বলে, লাল করার সাথে সেটা সম্পর্ক কি? আমার কি লাল দরকার? সাদা হলে সমস্যা কি ছিল? সমস্যা আছে? রং যোগ আছে তাই লাল, নাহলে রক্ত বলবে না কেউ, তাই তো? রক্তেরও ডেফিনেশন আছে খুব সুন্দর সুন্দর। যাই হোক, তো এখন আমরা আসি যে কি বললাম, এনিমিয়া, রক্ত শূন্য। তাহলে একটা মানুষের হিমোগ্লোবিন থাকার কথা 12, তার আছে 5.5। এখন কি হবে? সে যখন হাঁটবে তখন কি করবে? একটু পরে গেলেই শ্বাসকষ্ট শুরু হবে। কেন? কেন শুরু হবে? অক্সিজেন ঘাটতি পড়ে গেছে তার শরীরে, হিমোগ্লোবিন কম, সুতরাং অক্সিজেন ক্যারি করতে পারছে না। তাহলে ক্যারি না করতে গেলে বাকি টিস্যুগুলো বলবে বাবা আমি আর পাচ্ছি না, তারা ফ্যাটিক হয়ে যাবে। এবং হার্টও কি করবে সেই সময়? খুব দ্রুত কম করবে। দেখবেন মজার জিনিস, যেসব এনিমিক পেশেন্ট থাকবে তাদের হার্ট রেট খুব বেশি থাকে, 110, 115, 20। কেন? হার্ট চেষ্টা করে অনেকক্ষণ ধরে চেপে 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 দেবে, একটু ব্লাড বেশি তুলে দেওয়া, বোঝা গেল তো? কিন্তু সে আর কতক্ষণ পারবে? সে আর, তার তো একটা লিমিট আছে না, সে তখন ফ্যাটিক হয়ে হার্ট তুলে দেবে। বোঝা গেল আমার কথা? যত এনিমিয়া হবে হার্টের উপর লোড পড়বে, কি লোড পড়বে? ও পাম্প বেশি করবে। নর্মাল বিট 60 থেকে 90 বা 100 থাকে, তো তখন 110, 20 হয়ে গেছে, কিন্তু তারও তো একটা লিমিট আছে। সে কি করবে? তখন আরো বেশি পাম্প করতে 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 এক সময় হার্ট ফেলিয়ার ডেভেলপ করে যাবে, তা বলতে যে আমি আর পারতেছি না। তাহলে এটার নাম কি? সিভিয়ার এনিমিয়া দিয়ে হার্ট ফেলিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আপনি একটা রুগী আসলো, এনিমিয়া দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায় এরকম মিস হয়, একটা রুগী বেশি থাকলে হঠাৎ করে এনিমিয়া দেখি না, পরে দেখা গেলো রিপোর্ট করতে দিয়ে তাতে হিমোগ্লোবিন পাচ্ছে না, বুঝতে গেল? ধরা 100 পরে, কিন্তু চোখটাতে আমি একটু আঙুলতে টেনে দিয়ে দিলে আমি আগেই সতর্ক হয়ে যাই, বোঝা গেল না? তাহলে এনিমিয়া খুব গুরুত্বপূর্ণ কিছু না। এরকম বহু পেশেন্ট পাই আমরা প্রায়, রুগী শ্বাসকষ্ট কমছে না, পা ফোলা কমছে না, কি খুঁজে দেখা গেল সিভিয়ার এনিমিয়া, হিমোগ্লোবিন সহায়। ক্লিয়ার? এই জন্য এনিমিক পেশেন্টরা এরকম হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে। আর একটা হচ্ছে হাইপার টেনশন, যাদের হাইপার টেনশন কন্ট্রোল না, ওটা লেখা হয়েছিল আনকন্ট্রোল হাইপার টেনশন, ঠিক আছে? সেটা ভালো, আনকন্ট্রোল হাইপার টেনশন মানে যাদের হাইপার টেনশন আছে কিন্তু কন্ট্রোল না, তাদেরও হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, তাদেরও কি হয়? বোঝা গেল? এই জন্য কন্ট্রোল করতে পারে হাইপার টেনশন। আমরা কেন বারবার গুরুত্ব দিই কেন যে প্রেশার কন্ট্রোল করো, কেন না? হার্ট ফেলিয়ার ডেভেলপ করে যাবে, বোঝা গেল? আর শেষে হলো ভলিউম ওভারলোড। যদি কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভলিউম ওভারলোড হয়, ভলিউম ওভারলোড মানে কি? আমাদের রক্তে ব্লাড ভলিউম কত? 5 লিটার, 4 থেকে 5 লিটার, তাই না? সেটা যদি 7 লিটার বানিয়ে দিই আমি, তাহলে আমাদের ব্লাড ভলিউম কত? 4 to 5 লিটার, তাই না? এটা তাদের ওজন বেশি, তাদের বেশি হতে পারে। এটা যদি আমি 7 লিটার বানিয়ে দিই কোনো কারণে, তাহলে লোড হয়ে যাবে না? তখন হাত কি বলবে? হাত কি বলবো তখন? আগে 5 লিটার করতেছে, এখন আপনার ঘাড়ে যদি আর 2 লিটার বেশি করে দিয়েছে, তখন ও এক সময় ফ্যাটিক হয়ে যাবে না? হ্যাঁ, যেমন কিডনি ডিজিজ, কিডনি সমস্যা হলে এরকম কি হয়? কিডনি হলে, কিডনি ডিজিজ হলে কি হয়? আমরা যে প্রতিদিন খাচ্ছি, যেসব পানি খাচ্ছি না,
সেগুলো তো ক্লিয়ার হয় না, প্রস্রাব হয় না। দেখবেন কিডনি রোগীতে প্রস্রাব হয় না, বলে প্রস্রাব কম হয়। এই জন্য আমরা ওই ফুসির ট্যাবলেট পাওয়া যায় না, 3টা 4টে 5টা করে দেওয়া হয়। কেন? একটু প্রস্রাব বের করার জন্য। বোঝা গেল? যাদের কিডনি সিকেডির নাম শুনছেন আপনারা, ক্রনিক কিডনি ডিজিজ বলি আমরা, তাদের কি হয়? তাদের কিডনি তো আর ছাঁকনি ফিল্টার করে না, ডায়ালিসিস করে না। ডায়ালিসিস করে দেখবেন ওরা 1 দিনে 7 লিটার 8 লিটার ফ্লুইড বের করে। তারা ডায়ালিসিস ইউনিট গেছে করবেন? দেখছেন ডায়ালিসিস করা? আপনার কি দেখে আসবেন। ডায়ালিসিস করে কি করে? শরীর থেকে পানি আর বর্জ্য পদার্থ বের করে ফেলে ডায়ালিসিস করে। একদিন কত, এই আর কত দেবো, 7 লিটার দাও, আজ কত দেবো, 5 লিটার দাও। মানে এই সব পুরো এবং ফুলে মোটা হয়ে থাকে। দেখছেন কিডনি রোগীরা ফুলে থাকে না, মুখটু সব গোল হয়ে থাকে। তার মানে শরীরে বডিতে কি হয়? ওয়াটার রিটেনশন হয়, হয়ে কি হয়? ভলিউম ওভারলোড হয়। কি হয়? ভলিউম ওভারলোড। এবং ওই এক্সট্রা ভলিউম কি করে? হার্ট আর টানতে পারে না, তখন কি হয়? হার্ট ফেলিওর ডেভেলপ করে। মনে থাকবে তো? ক্লিয়ার হলে পর্যন্ত? আচ্ছা স্যার, চোখ টেনে হিমোগ্লোবিনের এটা দেখে কি করে? এনিমিয়া দেখে। এটা তো শেখাবে আপনাদের। কোন ব্যাচের আপনি? প্রথম নতুন আসছেন? জি। তাহলে অসুবিধা নেই, ওয়েট করে সব শেখাবে। একটু ধৈর্য ধরেন। মেডিকেল সায়েন্স এরকম যে একদিনেই লাভ মেরি গাছে ওঠা যায় না, তাই না? আস্তে আস্তে কত কিছু শিখতে হয়, তারপর না চিকিৎসা করা। এই যে আমরা এমবিবিএস পড়ি যখন, তখন 5 বছর কোর্স, চিন্তা করা যায়? সারা বিশ্বে কোনো কোর্স আছে 5 বছর? আবার 1 বছর ইন্টার্নি, 6 বছর। তো 6 বছর কোনো কোর্স আছে? তারপর ফার্স্ট ইয়ারে ঢুকে যদি কেউ বলে আজকে আমি লোকে চিকিৎসা দেবো, পারবে কেউ? তো সেরকম হবে। এই জন্য আসেন, আপনাদের 6 মাস পড়ায় মাত্র, কি 1 বছর পড়ায়। আস্তে আস্তে শিখবেন। এ মাসে অ্যানাটমি, তারপর ফিজিওলজি, তারপর দেখবেন ফিজিওলজি পরে অ্যানাটমি আপনার শেখাবে, চোখ দেখে কিভাবে অ্যানিমিয়া দেখা যায়। শিখবেন, অসুবিধা নেই। আর আমি এক ক্লাসে তো সব বলে শেষ করতে পারবো না, আস্তে আস্তে শিখবেন, এটা অসুবিধা নেই। আপনি ভালো প্রশ্ন করতে পারেন। যাই হোক, হ্যাঁ আমি মাঝে সাথে আসবো, 2-1 সময় থাক পেলে, ঠিক আছে? স্যার হয়তো আমার প্রতি বিরূপ হলে কি পড়ায় বুঝিনি কিছু না। যাই হোক, মন খারাপ করে না, আপনি ভালো পড়াবে, আপনাদের ভালো টিচার আছে, নিরাপদ আসে, নিরাপদ আসে না? রেগুলার আসতে পারে না আর যাই হোক, ওই সবাই প্র্যাকটিস লাইফে কিন্তু মনে ব্যস্ত হয়ে যাবে। চেম্বারে 1 ঘন্টা এরা একটা যে পয়সা দেবে, আমার চেম্বারে 10টা রুগী দেখলে সেটা লাভ না? কেউ আসবে ক্লাইনিতে? আমাদের দেখেন আমার একটা রুগী ভিজিট 700 টাকা, তো আমার 2টো রুগীর টাকা সমান, টাকা ওরা দিতে পারবে। স্যার ওই দুটো রোগী আপনার কাছে আর কোনোদিন আসবে না, আপনারা মনেও করবে না। কিন্তু আমরা এই 50 জন আজীবন সেজন্যই তো আসি, কারণ আমি এই প্রতিষ্ঠানটা সেই এদের অনেক আগে থেকে ক্লাস নিয়ে, আমি অনেক আগে শুনতে পাচ্ছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম সেখান থেকে ক্লাস নিয়ে, সেই 2004-5 সালের দিক থেকে 15-20 বছর হয়ে গেছে, তাই না? সবসময় কি টাকা বিচার করলে হয় নাকি? না স্যার। সেই জন্যই তো। যাই হোক, বিরক্ত করতে আসলাম, 1 ঘন্টা বেশি বিরক্ত করবো না, 1 ঘন্টা বিরক্ত শুনলেই হবে। না স্যার, বিরক্ত কিছু। আমরা হচ্ছি না, মন্ত্রমুগ্ধের মতো আচ্ছা, শুনতেছি স্যার। তাহলে এখন আমাদের কি বললাম, এই কারণগুলো দিয়ে হার্ট ফেলিওর হয়, তাই তো? তাহলে এখন আমরা শিখবো যে এই হার্ট ফেলিওর হলে কি কি লক্ষণ দেখা যায়। একটা মানুষ হার্ট ফেলিওর হয়েছে, আমরা কি করে বুঝবো? বোঝা গেল তো? কি করে বুঝবো? তাহলে কিছু লক্ষণ থাকবে না, তাহলে কিছু সিমটম অ্যান্ড সাইন থাকবে একটা রোগীর, তাই তো? সেটাকে আমরা বলি কি? ক্লিনিক্যাল ফিচার। মানে কি? ক্লিনিক্যাল ফিচার। কি কি লক্ষণ? এই লক্ষণ 2 রকম তো আমরা শিখছি, সিমটম আর সাইন। মনে আছে তো সবাই? যারা নতুন আসছে বুঝেন, সিমটম হচ্ছে রুগী যা বলে সেগুলো হচ্ছে সিমটম, পেশেন্ট যা বলে সেটা হচ্ছে সিমটম, আর আমরা যেটা রুগীকে দেখে খুঁজি পাই সেটা আপনার সাইন। মনে রাখবে, যারা নতুন আসছে, সিমটম কি জিনিস? পেশেন্টের কমপ্লেনটা হচ্ছে সিমটম, আর আমি পেশেন্টের গায়ে হাত দিয়ে পালস পাইলাম, ব্লাড প্রেশার দেখলাম, এনিমিয়া দেখলাম, জন্ডিস দেখলাম, এগুলো হচ্ছে সাইন। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে ক্লিয়ার করে দে। তাহলে একটা রোগী আমাদের কি কি সিমটম নিয়ে আসতে পারে বলেন? আসতে হলে প্রথম যে কথাটা রোগী এসে বলে, রোগীরা কিন্তু ওই বই ভাষা বলে না, বলে নাকি? বই ভাষা বলে? তাহলে রোগীরা সব একটা বই হয়ে যায়। রোগীরা কিন্তু বই ভাষা বলে না, ওরা ওদের যে সমস্যা হয় সেটা নিয়ে আসে। তাহলে আপনাকে সেটাও জানতে হবে, বই ভাষা জানতেই হবে, প্লাস রোগীরা আসে কি কি সমস্যা নিয়ে আসে হালকা সেটাও আমাদের একটু জানতে হবে। ধাক্কা লাগছে মনে হয় একবার। তাহলে আমাদের রোগীর কথা জানতে হবে। কি জানতে হবে? আবার এক এক এলাকা ভেদে আবার এক এক রকম কথাবার্তা বলে, সেটাও জানতে হবে। আঞ্চলিক ভাষা নিয়ম কিন্তু, আপনি চট্টগ্রামে কি ডাক্তারি করতে গেলে ওখানে আগে 30 দিন চট্টগ্রামের ভাষা শিখে নিতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে?
এই জন্যে এক এক এলাকায় বাংলাদেশে বাংলাভাষী হলেও এক এক এলাকায় আবার এক এক রকম কথাবার্তা বলে। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? যেমন উইকনেস। একটা রুগীরা সব কখন এসে বলবে না, আমরা ইংরেজিতে বলি ইফোর্ট ইনটলারেন্স, ইফোর্ট ইনটলারেন্স শব্দটা কিন্তু বই আর এরকম লেখা আছে, ইফোর্ট ইনটলারেন্স মানে কি তা? বলবো আস্তে 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 খুব মজার একটা শব্দ, ইফোর্ট ইনটলারেন্স বলে, ঠিক আছে? ইফোর্ট ইন্টলারেন্স। বাংলায়, ভালো বাংলায় বলে চাপ নিতে না পারা। হ্যাঁ, বই ভাষা এটা বোঝা গেল, ইফোর্ট ইনটলারেন্স। তার মানে হচ্ছে যে কোনো কাজ করতে গিয়ে সে কাজ করতে না পারা। মনে করেন একটু হাইটে কোথাও যাবে, অমনি হাঁপিয়ে গেছি, কি বলে? হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছি, কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাওয়া, এটার নাম হচ্ছে ইফোর্ট ইনটলারেন্স। ইন্টলারেন্স। কিংবা একটা ভারী কিছু নিল আর যেতে পারছে না, অথবা একটু দিয়ে একটু বসে আবার যায়, একটু বসে আবার যায়, উপরে ওঠার সময় সিঁড়ি বেয়ে ওঠার সময় বেশি সমস্যা হয়, তাই না? এটার নাম কি? ইফোর্ট ইনটলারেন্স। মনে থাকবে তো? আচ্ছা, আর কি আছে এরকম? আর কি বলতে পারে? আর একটা জিনিস বলে ওরা, প্যালপিটেশন, বুক ধড়ফড় করা। কি হয়? বুক ধরপড় প্যালপিটেশন। রুগীরা এসে বলে, বাবা রে আমার বুকটা মনে হয় যে ভাতটা বেরিয়ে চলে গেল, এরকম জোরে জোরে বুক ধড়ফড় করে। বোঝা গেল তো? প্যালপিটেশন হয়। আর কি হয়? শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হয়। কি বলে? এসবি আমরা ইংরেজিতে আমরা এটা অভ্যেস হয়ে গেছে তো, শর্টনেস অফ ব্রেথ। এসবি হ্যাঁ, শর্টনেস অফ ব্রেথ, এটাকে আমরা সংক্ষেপে বলি এসবি। দেখবেন আমাদের প্রেসক্রিপশনে লেখা থাকে এসবি। প্রায় দেখে প্রেসক্রিপশন লিখি, আজকে জন্য কতগুলো রুগী দেখলাম লিখলাম, লেখা থাকে এসবি মানে শর্টনেস অফ ব্রেথ বা ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হয়, ঠিক আছে? আর কি হয়? সিনকোপ। সিনকোপ, রক্ত যদি ব্রেনে না যায় তখন কি হবে? মাথা ঘুরিয়ে আনবে না? যার আর কি হবে? ওদের প্রেশারও কমে যায়। দেখবেন হার্ট ফেলের রোগীদের কি হয়? প্রেশার কমে যায়। প্রেশার কমে যাবে। তাহলে কি হবে? ওজন হাঁটতে যাবে তখন আপনি মাথা ঘুরিয়ে ফেলবে, তোমরা কি করো? সিনকোপ বা ভাটাইগো, আপনারা ভাটাইগো লিখতে পারেন। সিনকোপ হচ্ছে মেডিকেল টার্ম, ভাটাইগো হচ্ছে নর্মাল টার্ম। সিনকোপ বা ভাটাইগো লেখেন, ভাটাইগো মানে হচ্ছে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা। বলে একটু উঠে দাঁড়াইছি আর উনি মাথা ঘুরিয়ে নিয়ে আবার ফেলে দিল, আমি আর উঠতে হাঁটতে পারলাম না, ঠিক আছে? তাহলে একটা আছে ইফোর্ট ইনটলারেন্স, প্যালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ, সিনকপ, এগুলো হচ্ছে কমন সিম্পটম, ঠিক আছে? আর এই দুর্বল লাগাটাকে এগুলো তো আছেই, কারণ বাংলাদেশ সব লোক দুর্বল, সবাল কোনটা তো জানি না। টেম্পারে যা আছে সবাই দুর্বল, সবল একটাও না। অর্থাৎ দুর্বল লাগলে সব রোগীতে থাকে। আমাদের তো আসে না, একেবারে শেষ করেই আসে। হ্যাঁ, তো সেটাই তো বললাম, সবাই দুর্বল, মানে যত রকম রুগী আসে সবাই দুর্বল, কেউ সবল নেই। ওই জন্য আমরা দুর্বলটা লিখলাম না। তাহলে এইগুলো হচ্ছে কমন ফিচার নিয়ে আসে। তাহলে ইফোর্ট টলারেন্স, ইনটলারেন্স, কোনো কাজ করতে গিয়ে কাজ করতে না পারা, তাই তো? তাই না? বুকে ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, আর শেষে ভাটাইগো। তাহলে এইগুলো হচ্ছে তার সিমটম নিয়ে আসে, তাই তো? এখন সাইন কি পেতে পারি আমরা, বলেন? পালসেট বেশি পাবো। আচ্ছা, একটা জিনিস লেখেন, সোয়েটিং লেখেন, সোয়েটিং, সোয়েটিংটা লেখা হয় না। হ্যাঁ, ঘেমে যাওয়া, কোনো গরম কল না কিছু না, আপনার রুগী ঘেমে যাচ্ছে শ্বাসকষ্টের সাথে। শীতকালে গা গুলো কি হবে আমার? সোয়েটিং লেখেন, SWATING, সোয়েটিং, EATING, সোয়েটিং, ঘেমে যাওয়া। হ্যাঁ, ঘেমে যায়। হচ্ছে তো? এখন আমরা সাইন কি কি আছে না, তাহলে একটা রুগী হার্ট ফেলের রোগীর সাইন কি আছে দেখতে হবে না? তাহলে প্রথম যে জিনিসটা আমরা ওখানে বলে আসছি, অলরেডি বলে ফেলছি, একটা হচ্ছে পালসটা বেড়ে যাবে। কি হবে? পালস বেড়ে যাবে। পালস বেড়ে যাবে, ওই যে প্যালপিটেশন রুগীর বললাম, বিপি কমে যাবে। তাই না? তারপরে ব্লাড প্রেশারটা কেমন হবে? কমে যাবে। ব্লাড প্রেশার নরমাল থাকতে পারে, অথবা কম থাকতে পারে। বেশি থাকতে পারে, অথবা কমতে পারে। যার হাইপারটেনশন আছে তার কমবে না, হ্যাঁ। তাই না? যারা আনকন্ট্রোল হাইপারটেনশন তার কমবে না। তার তো বেশিই থাকবে। কিন্তু অধিকাংশ রুগীর বিপি কি হয়? কমে যায়।
কিছু কিছু নর্মাল থাকতে পারে, ঠিক আছে? তিনটাই হতে পারে, কিন্তু 5 তার বাড়বে। বোঝা গেল তো? অনেক সময় রুগীদের পা ফুলতে পারে, কি হয়তো ইডিমা, আমরা ইডিমা বলি না? ইডিমা মানে হচ্ছে পায়ে পানি আসা, পা ফুলে যায় দেখবে, ইডিমা থাকতে পারে, তাই তো? কি থাকবে? ইডিমা ইডিমা থাকবে। পজিটিভ। বোঝা যাচ্ছে তো আমার কথা? তাহলে একটা হচ্ছে পালস বাড়বে, প্রেশার নর্মাল থাকতে পারে, বেশি থাকতে পারে, অথবা কমও থাকতে পারে। অধিকাংশ কমে যায়। লিখে রাখেন অধিকাংশ কম থাকে। ইডেমা কি হতে পারে? পা ফোলা নিয়ে আসতে পারে, হাত পা ফোলা নিয়ে আসতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে যাই, মজার বুদ্ধি। সাধারণত আমাদের হাটের অসুখ হলে পা ফোলে। হাটের অসুখ যদি ফোলা হয় তাহলে কি ফোলে? পা ফোলে আগে। মনে থাকবে তো? কিডনির জন্য পাগল। হাটের অসুখের জন্য কি বলি? পা ফোলে। পা ফলে। কিডনির জন্য মুখ ফোলে আগে, আর লিভারের জন্য পেট ফোলে আগে। বুঝা গেল? পেটে পানি আসে লিভারের জন্য, হাটে পানি আসে, এই কি বলে পায়ে পানি আসে হাটের জন্য, আর কিডনির জন্য চোখে, মানে ফেসে। সর্বপ্রথম কার কোনটা ফোলে? বুঝা গেল তো? তাহলে হঠাৎ করে একটা রুগী পা ফুলে গেল, ধরে নিতে হবে এটা হার্টের সমস্যা হওয়া বেশি, ঠিক আছে? হঠাৎ করে মুখ ফোলা, চোখ মুখ সকালবেলা ঘুমিয়েছিল রাখতে, সকালবেলা চোখ মুখ ফুলে গেছে, কিডনি। কিডনি হওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ করে পেটের মধ্যে পেটটা ভারী হয়ে লাগতে, পেটের মধ্যে পানি জমে গেছে, এটা আমাদের লিভারের সমস্যা। পা ফুললে পা ফুললে হার্টের সমস্যা প্রথম ফোলা, হ্যাঁ। পরবর্তী তো আস্তে দিন যখন বেরিয়ে তখন তো সারা শরীর ফুলতে পারে, কিন্তু শুরুটা কার কোনটা দিয়ে শুরু, এই শুরুটা দিয়েও আমরা অনেক সময় বুঝে ফেলতে পারি, শুরুটা অনেক সময় বুঝতে পারি। আমার কথা ক্লিয়ার তো নাকি? শুরুটা দিয়ে রুগীকে শুনতে, বাবা আগে কোন জায়গায় ফুললো, সে যদি বলে আগে পা ফুললো তারপর আস্তে আস্তে সারা শরীর ফুললো, তাহলে বুঝতে হবে এটা হার্টের জন্য হতে পারে। ক্লিয়ার? যার চোখ ফোলা শুরু করছিল প্রথম, তারপর আস্তে আস্তে সারা শরীর ফুললো, তাহলে সেটা হতে পারে কিডনি। কিডনির সমস্যা। আর যার পেট ফোলা শুরু করলো আগে দিয়ে, তাহলে এটা লিভার। লিভারের সমস্যা। মনে থাকবে তো? আমাদের জানতে প্রথম কিছু হ্যাঁ, যদি শুরু করতে হয় ফোলা হলে রুগীর পুরা শরীর ফোলা, কি জিজ্ঞাসা করবো? তা শুনতে হবে, বাবা আপনার ফোলা শুরু হলো কবে থেকে এবং কোথায় আগে পানি আসলো, তখন বলবে ও যে একদিন ঘুমাইছিলাম, হঠাৎ দেখি চোখ মুখ ফুলে গেছে, তারপর আস্তে আস্তে 2-3 দিন পরে পাটা ফুলছে, বাকিটা গেছে। তাহলে বুঝতে হবে এটা শুরুটা হলো কিডনি। কিডনি সমস্যা থেকে। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে কি বললাম? একটা পালস রেট বাড়বে, বিপি বাড়বে, ইডিমা। ইডিমা বাড়বে। মনে থাকবে তো? এবার তো বোঝা গেল সবার? এছাড়া আরো একটা জিনিস আমরা পাই, আপনাদের এটা লাগবে না, বুঝবেন না, তাই ওই যে বলছি না, কিন্তু একটা জিনিস দেখতে হবে, আমাদের কি দেখতে হবে? লাং বেস দেখতে হয়, লাং বেস। আমরা স্টেটস দিয়ে দেখি, দেখছেন প্রায় স্টেটস দিয়ে আমরা লাং বেস দেখি এখানে। হ্যাঁ, স্টেটস দিয়ে পিছন দেখি না আমরা, এটার নাম হচ্ছে লাং বেস, বেস অফ দ্য লাং। ফুসফুসের নিচের অংশ দেখতে হয়, বোঝা গেল? তাহলে ফুসফুসেও পানি জমে, হার্টের সমস্যা হলে কি করে? পানি জমে। কোথায় জমবে? তাহলে পানি সবসময় নিচের দিকে জমে না, খালি ফুসফুসের নিচের দিকে, তলার দিকে জমবে। লাং বেস যদি দিলে তাহলে এখানে ক্রিপিটেশন পাওয়া যায়। কি পাওয়া যায়? ক্রিপিটেশন পাওয়া যায়, ক্রেস্ট পাওয়া যায়। ক্রেস্টের শব্দটা কেমন? ক্রেস্টের শব্দটা কেমন? শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যেতে হবে, তাহলে কেমন শব্দ হবে? মচর মচর শব্দ হবে। সেই শব্দটা আমাদের ক্রেস্ট। শুকনো পাতা ফেলে দিলে তার উপর যদি কেউ হেঁটে যায়, তাই যে মচমচ শব্দ হয়, সেটার নাম হচ্ছে ক্রেস্ট বা ক্রিপিটেশন পাওয়া যেতে পারে। স্যার এটা এক্সরে ধরা পড়ে না? হ্যাঁ, এক্সরে ধরা পড়ে না? এক্সরেতে আমাদের পানি বেশি জমা হয় তখন পাওয়া যায়, কিন্তু একটা রুগী ওই খারাপ, আমি এখন এক্সরে করতে যাবো, করবো তো আমার এক্সরে অবশ্যই, কিন্তু আমার ক্লিনিক্যাল সাপ থাকতে হবে না। আমার এখন উপজেলায় বসে আছি বা আমার একটা জায়গা আছে, আমার এক্সরে করার সুযোগ নেই, তাহলে আমি কানে স্টোথের দিক খাটিয়ে যদি শুনতে পারি, তাহলে তো চিকিৎসা ওখানেই হয়ে গেল। সব চিকিৎসা করার জন্য পরীক্ষা লাগে, না স্যার। এখন তো সব ধান্দাবাজি হয়ে গেছে সব জায়গায়। আগে এসে পরীক্ষা নিরীক্ষা না করলে চিকিৎসা দেয় না, কিন্তু আপনি যখন সরকারি চাকরি করলেন তখন তারা বোঝে যে কিরকমভাবে চিকিৎসা করা লাগে। সরকারি হাসপাতালে গিয়ে তখন বুঝি আমরা চিকিৎসা করা লাগে, সেখানে তো সব কিছু অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল। আর 12টার সময় রুগী আসছে হাসপাতালে, এখন তো পরীক্ষা করার জায়গা নেই, চিকিৎসা দিতে হবে না, বোঝা গেল না? তখন লাগে না, এগুলো ক্লিনিক্যাল লাগবে না, টেস্ট টেস্ট বসিয়ে দেখি কি আছে, তখন কি পাওয়া যাবে? পানি পাওয়া যায়। ক্রেস্ট পাওয়া যাবে। মচর মচর শব্দ হবে। এইটা মূল লাং বেসে ক্রিপিটেশন করে, তাহলে একটা পালস বাড়বে, যে বিপি বাড়বে, ইডিমা, লাং বেস। আর একটা জেবিপি বলে জুগুলার ভিনাস প্রেসার, আপনাদের দরকার নেই, ওটা লাগবে না। তাহলে এই এতগুলো জিনিস আমরা বাড়বে,
কমবে, তাই তো? এটা হলে তাহলে একটা রুগী আসবে কি নিয়ে, হঠাৎ করে এসে বলবে খুব শ্বাসকষ্ট হচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে সেই রুগীটা যে হার্ট ফেলিয়ার হলো না অন্য কিছু হলো, সেটাকে আমাকে আলাদা করতে হবে। কিন্তু কি করতে হবে? তাহলে অ্যাজমা হতে পারে না। তাহলে অ্যাজমা হলে তো এই সব জিনিসপত্রগুলো থাকবে থাকবে নাকি? অ্যাজমা শুধু শ্বাসকষ্ট থাকবে, তাই তো? কিন্তু এরকম বিপি বাড়া কমা এরকম সাধারণত হয় না। তারপর লাং বেজে কেস থাকবে না, অ্যাজমার ক্ষেত্রে রংকাই পাওয়া যায়, পা ফোলা থাকবে না, তাই না? এবং যার অ্যাজমা তার আগেও দেখা গেল হিস্ট্রি শুনলে পাওয়া যাবে যে আগে তার অ্যাজমা ছিল, তাই না? কিন্তু একজন বয়স্ক লোক যার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাহলে এরকম যদি ফিচার নিয়ে হয় তাহলে বুঝতে হবে তার হার্ট ফেলিয়ার নাকি? বোঝা গেল আমার কথা? তাহলে ক্লিনিক্যাল ফিচার বোঝা গেল না? লক্ষণ বোঝা যাবে? তাহলে এখন আমরা আসি কি কি ইনভেস্টিগেশন করা যায়, না কি কি চিকিৎসা করা যায়। এই পরীক্ষা না করলেই নয়, তাই না? পরীক্ষা না করলেই নয়। ইনভেস্টিগেশন না, ইনভেস্টিগেশন কি করব? এই যে রুটিন যেগুলো আমরা করি এগুলো যদি সুযোগ থাকে আমরা তো করবো। তবে মজার জিনিস যেটা বলি, আগে এইসব রুগী পাইলে আগে চিকিৎসা করতে হয়। আমাদের নিয়ম এটা, এমার্জেন্সি কোনো রুগী দেয়নি তখন কি ইনভেস্টিগেশন দরকার হয়, আগে চিকিৎসা করতে হয়, তারপর ইনভেস্টিগেশন করতে হয়। যে কোনো ইমার্জেন্সি রুগীর নিয়ম কিন্তু এটা, বোঝা গেল তো? আগে রুগী ম্যানেজ, রুগীর দুঃখ কষ্ট দূর করা, তারপরে এবার চিকিৎসা করা। কিন্তু একটা শ্বাসকষ্ট রুগী ওই হাসপাতাল নিয়ে যেতে পরীক্ষা করতে করতে তাদের মরে যাবে তখন, ঠিক আছে? এজন্য ইমার্জেন্সি রুগী অলওয়েজ আগে ম্যানেজ করতে হয়, তারপর চিকিৎসা পরে দেখা যায়, আগে ম্যানেজ করতে হয়। তাহলে ইনভেস্টিগেশন কি কি? ওই যে আমরা বলেছিলাম না সিবিসি করব, কেন সিবিসি কেন করব? হাই সিবিসি কেন করব? হ্যাঁ এনিমিয়া আছে, তাহলে সিবিসি খুব দরকার না? খুব দরকার। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, নতুন দিয়ে আসছে, এটা সিবিসি করতে হয়। কি ঠিক আছে? রক্ত পরীক্ষা, কি পরীক্ষা? এটা সিবিসি করতে হয়, তাই তো? কমপ্লিট ব্লাড কাউন্ট এগুলো শিখাবে, আপনারা শিখাবে। আমরা কমনলি যেগুলো সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিন এগুলো করি না? সিরাম ক্রিয়েটিন এগুলো তো আমরা করি। আর সাথে এক্সট্রা যেটা করব আমরা, একটা ইসিজি করব, একটা সেক্স এক্সরে টিভিউ করব, তাই না? টেস্ট এক্সরে ইসিজি রিপোর্টটা কি পাবো স্যার? এবার তুমি বিপদে ফেলে দিচ্ছি, এটা কত চেক জাস্ট ওরা লিখে দেবে। ইসিজি যদি রিপোর্ট করার লোক থাকে তাহলে লিখে দেবে, হ্যাঁ দেখবেন লিখে দেবে। আর ইসিজি কি পাবো ওটা বলতে গেলে বিরাট ইতিহাস, সেই ইতিহাসের কোনো শেষ নেই। চেস্ট এক্সরে, সিএক্সরে মানে চেস্ট এক্সরে, পিএভিউ, হ্যাঁ পিএ ভিউ মানে কি স্যার? পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ, এগুলো সব শিখাবে, এগুলো সব শিখাবে। আমি যা যা বলছি এ সব পড়ানো হবে, যেহেতু আমি একটু বলতেছি একটু অ্যাডভান্স করার জন্য, তো মানে যাদের কোর্স শেষ হওয়ার দিকে আসছে তারা ভালো বুঝবে। বোঝা গেল তো? কি বললাম? আমরা আন্ডারবিটি পড়াইনি অনেকদিন, অনেক কাল সব ভুলে গেছি, এখন একটু ক্লিনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করি, তাই না? অনেক পড়াশোনা করেছি জীবনে, অনেক পড়াশোনা, পড়াশোনার শেষ নেই, এত পড়াশোনা করেছি। এখন আর করেন না? এখন করি, এখন পড়া পরীক্ষার জন্য করি না, আগে পরীক্ষা পাঠার জন্য করতে হয়েছে। অনেক 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 পড়াশোনা, সেসব বলে বোঝানো যাবে না। সে সকালে বসা আর 9টা 10টায় ওঠা, হ্যাঁ ইসিজির মতো, বোঝা গেল? ওই খাওয়ার সময় কোনো রকম একটু খাওয়া, যা পড়াশোনা করে ডাক্তার, বাংলাদেশের ডাক্তার কল্পনা করতে পারবেন। পিজি হাসপাতালের লাইব্রেরি আছে, 1000 স্টুডেন্ট ধরে, তো ওরা ওই সকাল ভোর ওই সকালে 7টায় ঢুকে আর রাত 12টায় বেরোবে, বোঝা গেল? এর মধ্যে ওই পিজি ক্যান্টিন পাওয়া যায় 35 টাকার খানা খায়, একটু আলু ভাতটা হয়তো একটু মাছ বা মুরগি আর একটু ডালের পানি, এই খাও। ডাক্তার হওয়ার পরে পড়াশোনা বলছি, কিন্তু ডাক্তার হওয়ার আগে পড়াশোনা করিনি, মানে এমবিবিএস পাস করার পরে ওই কষ্ট করে ওখানে গিয়ে এক কোর্সের মেয়াদ। যেমন আমার 2টো ডিগ্রি, এফসিবিএস 5 বছর, আবার এমডি সরি এফসিবিএস 4 বছর, আর এমডি 5 বছর, এই 9 বছর। বুঝতে পারছেন কি বল? বুঝতে পেরেছেন? আর এমবিবিএস 6 বছর আছে, এমবিবিএস 6 বছর আছে, তারপরে এফসিবিএস 5 বছর, আর এমডি এফসিবিএস 4 বছর, আর এমডি 5 বছর। আমার ওখানে 2 বছর কম লাগছে, কেন ওই 2 ট্রেনিং একসাথে করা, এই জন্য কম লাগছে 2 বছর।
বুঝা গেল? সময় কম লাগছে বাট কষ্ট বেশি। ওই সাবজেক্টে আরো পারদর্শী হয় নাকি? এসটিপিএস হচ্ছে জেনারেল মেডিসিন, ইন্টারনাল মেডিসিনের উপর, আবার এমডি হচ্ছে কার্ডিওলজির উপরে, মানে হৃদরোগের উপরে আরো স্পেশালাইজ ট্রেনিং। বুঝা গেল? তো পড়াশোনা বুঝছেন কত বছর? এক সাবজেক্টের উপর কত কিছু পড়া লাগে আমাদের। আমরা তো এই 6 বছর গেলে ওখানে, আর এই প্রায় আরো 5-7 বছর, তাহলে 13 বছর শুধু পড়াশোনা। যাই হোক, আমরা তো 1 ঘন্টা শিখতেছি। হ্যাঁ 1 ঘন্টা শিখবো। তাহলে এখন আমরা কি করলাম, একটা সিবিসি করলাম, আরবিএস র্যাঙ্কিটিন আর ইসিজি চেস্ট এক্সরে পিএভিউ। তাহলে এগুলো করে আমরা আসলে কি বুঝবো, তাই না? এটা ভালো বলছে উনি। ইসিজি অনেক রকম রিপোর্ট থাকে। এটা জেনে রাখেন যে আপনাদের জন্য করার দরকার, তাই করছেন একরকম। বুঝা গেল? কারণ ইসিজি পড়ানোর সব শক্তি আমার, আপনাদের পড়ানোর শক্তি আমার নেই, কারণ সাধারণ এমবিবিএসটাও ইসিজি বোঝে না। বোঝা গেল আমার কথা বললাম? স্যার লিড কয়টার কি আসবে স্যার? সলিডারিটি তো ধারণা স্যার এই 3 নাম্বার এটা কি স্যার? উপর থেকে 3 সিরাম নাম্বার। ক্রিয়েটিনিন, জি। CRATININE ক্রিয়েটিনিন। এস ক্রিয়েট। হ্যাঁ এস ক্রিয়েটিনিন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরো পরীক্ষা নেওয়ার সময় ইকো করি হাটে, এগুলো আর যাচ্ছে আসছে না। বুঝা গেল? জি স্যার। ওই পদ্ধতি থাক, আর দরকার নেই। ইকো হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, পুরো নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি। আর এই ইসিজি পুরো নাম কি? ইলেকট্রোলাইট ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইলেকট্রোকার্ডিওগ্রাফি, গ্রাফি। দুটো একই রকম নাম মনে হয়, তাই না? তা কিছু না, এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ঠিক আছে? এগুলো হার্টের পরীক্ষা নিরীক্ষা। ঠিক আছে, আমরা করি, আমি তো ইকো করি পার্সোনালি, যেহেতু কার্ডিওলজির লোক আমাদের ইকো করা লাগে। বুঝা গেল? সকাল বিকেল ইকো থাকে, করতে হয়। কিভাবে করতে হয়? আল্ট্রাসাউন্ড যেমন পেটের আল্ট্রাসাউন্ড, হার্টের এরকম আল্ট্রাসাউন্ড হয়। হার্টের আল্ট্রাসাউন্ডটার নামই হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। বুঝা গেল? তাহলে এইসব পরীক্ষা করে আমরা অনেক সব বুঝতে পারি। কেন করি এইসব? এই ইসিজি দিয়ে, ইসিজি এক্সরে দিয়ে, এগুলো দিয়ে আমরা ভালভের সমস্যা আছে কিনা, মাসেলের ডিজিজ আছে কিনা, ওই যে কতগুলো বললাম না, হার্ট অ্যাটাক আছে কিনা, এইসবগুলো আমরা আলাদা করতে পারি। এইগুলো আমরা আলাদা করতে পারি। ডপলার কাকে বলা হয় স্যার? ডপলার ও ডপলার হচ্ছে ইকোর একটা পার্ট। ডপলার বলতে কি আসলে? ডপলার বলতে হচ্ছে কিছু সাউন্ড সিস্টেমের জিনিস। এগুলো তো অনেক সুপার স্টুডেন্ট কথাটা, এগুলো শিখতে গেলে সায়েন্স পড়া লাগবে। বুঝা গেল? সায়েন্স পড়া লাগে। ডপলার মানে হচ্ছে যে আমি একটা সাউন্ড পাঠাবো, সেই সাউন্ডটা আমাকে আবার রিফ্লেকশন করবে। বুঝলেন আমার কথা? এই যে আল্ট্রাসাউন্ড কি? আল্ট্রাসাউন্ড নামটা, আল্ট্রা মানে, আল্ট্রা মানে কি? আল্ট্রা মানে কি? আল্ট্রাসাউন্ডের বাংলা কি? এই যে আল্ট্রা মডার্ন বলি আমরা, না না, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম মানে সূক্ষ্ম কোনো সাউন্ড, শব্দ, সেটাকে পাঠানো হয়, পাঠিয়ে একটা অর্গানের কাছে পাঠালো, সে আবার ব্যাক করবে না শব্দ, নিয়মিত। তাই তো শব্দের নিয়ম কি? প্রতিফলন সামনে যদি বাধা পায় তাকে কি ব্যাক করবে? সেই ব্যাক করলে আবার কি পাবো সেটা কি বিশ্লেষণ করে করা হয়, এটা আল্ট্রাসাউন্ড। বুঝা গেল? তো সেই ডপলারেরও শিখছেননি, ওরা ওই ব্লাড ফ্লো যদি হচ্ছে, ওই ব্লাড ফ্লো কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী আমার সাউন্ড সিগন্যাল পাঠায়, সেই সিগন্যালগুলো অ্যানালাইসিস করে রিপোর্ট দিতে হয়। তোমাকে ফিজিক্সে পড়া লাগে। তো ফিজিক্সই তো, সায়েন্স। ডাক্তারের সাবজেক্টে কি না পড়া লাগে? ম্যাথমেটিক্স পড়া লাগে, ওই জায়গায় অঙ্ক করে দেখার, তাই না? ফিজিক্স পড়তে, বায়োলজি, আমাদের কত সাবজেক্ট পড়া লাগে আপনার কল্পনা করতে পারবেন না। আমাদের ডাক্তারের মিনিমাম 43টা সাবজেক্ট পড়া লাগে। নাম বই নাম মুখস্থ করতে গেলে বোঝা গেল? আসতেছেন সবাই না? এই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো আছে। এরপরে দেখো ওই শুরু করে এখানে কি হার্টের এগুলো কি গঠন দেখাচ্ছে না? ওটা হচ্ছে অ্যানাটমি, তাই না? আপনাদের পড়াবে, ফিজিওলজি পড়াবে, ফার্মাকোলজি পড়াবে, বায়োকেমিস্ট্রি পড়াবে। এক অ্যানাটমির মধ্যে কত কিছু আছে, এমব্রায়োলজি আছে, হার্ট নিয়ে অস্টিওলজি আছে। ঠিক আছে? এরকম প্রত্যেকটা সাবজেক্ট ব্রাঞ্চ করলে এক গাদা হবে, প্রায় 40-45 টাকা যাবে। ওই মাইক্রোবায়োলজি, এই যে দেখুন এক এক সাবজেক্টে আবার ভার্সিটিতে ওই সাবজেক্টে অনার্স মাস্টার্স আছে না? যেমন ফার্মেসি যারা পড়ে, এটা আমাদের কিন্তু ফার্মাকোলজি পড়া লাগে, কিন্তু ওই ফার্মাকোলজিটাকেই আবার ভার্সিটিতে একটা সাবজেক্ট, তারপরে অনার্স মাস্টার্স আছে। এক মাইক্রোবায়োলজি, ওই মাইক্রোবায়োলজির উপরে ভার্সিটির স্টুডেন্ট আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে মাইক্রোবায়োলজি বলে একটা ডিপার্টমেন্ট আছে, অনুজীব বিদ্যা।
আচ্ছা না, সেটার কি আমাদের করতে হয়, বুঝা গেল না? তারপরে এবার প্যাথোলজি আসে, প্যাথোলজির কত তো ব্রাঞ্চ আছে রে বাবা, শেষ নেই। প্যাথোলজির উপর আলাদা ডিগ্রি করা যায়, সেটা তোমাকে করতে হবে। যাই হোক, ওসব গল্প বলতে গেলে শেষ হবে না, আমাদের পড়াশোনা শেষ হবে। জি স্যার সব গল্প আছে তো যাই হোক, এত সব পড়াশোনা করে আপনাকে হিসাব করতে হবে যে আমরা কি করব। এখন আমরা ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশন করে বুঝলাম যে তার হার্টের আমার কোনো অসুখ আছে, হাইপারটেনশন আছে কিনা, এগুলো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বুঝলাম। দেখে আমাদের চিকিৎসা করতে হবে, তাই তো? আপনাদের টার্গেট হচ্ছে চিকিৎসা দেওয়া, তাই না? নাকি না স্যার আগে ডিজিজ সিলেক্ট করা আগে পানি খাওয়াতে হয় রোগী না না, ইকো করার আগে পানি খাওয়া লাগে না, সোনোগ্রামের মতো পানি খাওয়া লাগে না। এখন আমরা আসি ট্রিটমেন্ট, তাই না? জি স্যার এবার ভালো কি লাগে করবো? ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে কি বলছি আমরা? তাহলে কিছু জেনারেল ট্রিটমেন্ট আছে, কি জিনিস? জেনারেল ট্রিটমেন্ট আছে, তাই না? কিছু সাধারণ চিকিৎসা আছে, আরেক কি সংখ্যাটা বুঝে স্যার যে ও সব শিখতে হবে না, সব যারা পড়াবে শিখিনি, নতুন করে বলতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু জেনারেল চিকিৎসা শিখবো, তাই তো? তাহলে একটা হচ্ছে বেড রেস্ট। কি বললাম? বেড রেস্ট। এবং পারলে একটা শব্দ এখানে লিখে আমরা প্রপড আপ পজিশন, PROPPED, প্রপ হেলান দিয়ে বসান আপ পজিশন। হ্যাঁ পিঠে বালিশ দিয়ে হেলান দিয়ে বসান হ্যাঁ, এই হার্টফেলের রোগীদের আরেকটা লক্ষণ প্রায় বলে যে শুইলে শ্বাসকষ্ট হয়। কি হয়? শুইলে শ্বাসকষ্ট। এই জন্য ওদের পেছন দিকে সাপোর্ট দেয়, দেখবেন হাসপাতালে গেলে এই বেডগুলো পিছন দিক থেকে সাপোর্ট দেওয়া। সিসিউ যত বেড আছে অধিকাংশ বেড দেখবেন পিছন দিক দিয়ে সাপোর্ট দেওয়া, কারণ ওটা শুইলে কি হয়? শ্বাসকষ্ট বেশি হয় এই জন্য বেড রেস্ট করতে হচ্ছে। তারপরে অক্সিজেন ইনহেলেশন, তারপর কি? অক্সিজেন ইনহেলেশন অক্সিজেন ইনহেলেশন, ঠিক আছে? তারপরে কি? সল্ট ওয়াটার রেস্ট্রিকশন, তাই না? কি স্যার এটা সল্ট ওয়াটার, লবণ পানি কম খাওয়ানো। তারপরে রোগীদের কি বলি আমরা? লবণ পানি কম খাইতে স্যার পানিও কম খাবে হ্যাঁ, সল্ট ওয়াটার রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন। হ্যাঁ, লবণ আর পানি ডিআইসিডি কম খাওয়ানো। সল্ট ওয়াটার রেস্ট্রিকশন স্যার পানি কতটুকু খাবে আনুমানিক এটা আমরা সারাদিনের পরে 1.5 লিটার দিতে বলি। হ্যাঁ, সারাদিনে 1.5 লিটার 1.5 স্যার তাহলে পানি শূন্যতা হবে না স্যার কেন পানি শূন্য কেন হবে? তার শরীরে এমনি পানি বলছি তো আছে। ওই পা খুলে দেয় না পা খুলে হ্যাঁ, দেয় না। এমনিতে ব্লড বেশি থাকে। তাহলে এগুলো জেনারেল ট্রিটমেন্ট। 1.5 লিটার পার ডে তাহলে কিটা কি গেল? জেনারেল ট্রিটমেন্ট। জেনারেল আর এরপরে স্পেসিফিক ট্রিটমেন্ট, তাই তো? তাহলে স্পেসিফিক ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অফ দা কজ। এটা হচ্ছে হেডলাইন। লক্ষণের কথা ট্রিটমেন্ট অফ দা কজ ওই যে কারণগুলো বলছিলাম আমার মনে আছে, ওই কারণগুলো চিকিৎসা করতে হবে। ওই কারণগুলো চিকিৎসা করতে হবে কি বললাম? ওই কারণের উপর ওই কারণ বলছিলাম না, কারণগুলো দেখেন। হার্ট অ্যাটাক ওই কারণগুলো চিকিৎসা করতে প্রথম করা। 2 নম্বর সাপোর্টিভ চিকিৎসা আমরা কিছু দেবো, তাই না? আর ওই কারণ চিকিৎসা তো সবসময় আমার সব জায়গায় হবে না, হবে নাকি? তাহলে আমার সাপোর্টিভ চিকিৎসা দিতে হবে না? তাহলে সাপোর্টিভ চিকিৎসা মধ্যে কি? অ্যানিমিয়া কারেকশন। যদি অ্যানিমিয়া থাকে রোগীরে, অ্যানিমিয়া কারেকশন। অ্যানিমিয়া থাকলে কি হয়? ব্লাড দিয়ে দাও। অ্যানিমিয়া কারেকশন কিভাবে করি? ব্লাড দিয়ে ব্লাড ট্রান্সফিউশন, তাই না? ব্লাড ট্রান্সফিউশন। অ্যানিমিয়া কারেকশন কি করি? ব্লাড ব্লাড ট্রান্সফিউশন দিয়ে করি। আমরা খুব কমনলি একটা ইনজেকশন দেই, কি নাম ইনজেকশন? ইনজেকশন প্রুসেমাইড, মনে আছে সবার? লুসিমাইড প্রুসেমাইড দেই না? ইনজেকশন প্রুসেমাইড 2 অ্যাম্পুল শিরায় শুরু, মানে শুরু করলাম, স্টার্ট দিলাম, তাই তো? স্টার্ট বলেন তো আমরা নাকি? স্যার এই ফুরুসোমাইডটা এটা হলো কিসের জন্য পানি এইটা বলতে ওই যে এক্সট্রা ভলিউম হার্ট ফেল করছে, এখন ভলিউম বেড়ে গেছে, সেই ভলিউমটা কমাবো আমরা, ভলিউমটা কমানোর জন্য কমানোর জন্য।
ফুসফুসে যে পানি জমছে সেগুলো বের করতে হবে না, এটার জন্য কি করলে আমরা ফুলসিমার দিলাম, মনে থাকবে তো? জি। আচ্ছা, তাহলে এনিমিয়া কারেকশন করলাম, ইগনিশন ফুলসিমার দিলাম, তারপর হচ্ছে আমরা অক্সিজেন দিলাম, এনিমিয়া থাকলে ব্লাড কারেকশন করে দিলাম, তাহলে তো ভালো হবে না? এখন তো মোটামুটি ভালো হওয়ার কথা। আর যদি হার্ট অ্যাটাক থাকে তাহলে ওই যে আমরা এমআই যে চিকিৎসা দিলাম সেই চিকিৎসা দেওয়া লাগবে। আমরা এটাকে পড়াইছি মনে হয়, হার্ট অ্যাটাক সম্পর্কে পড়াইছিলাম, না পড়লেও আপনাদের আবার পড়া হার্ট অ্যাটাকের যে চিকিৎসা ছিল হার্ট অ্যাটাক সেটা দেওয়া লাগবে। যদি ভালভের ডিজিজ হয় তাহলে ভালভের সার্জারি বা অপারেশন করা লাগবে, সেটা করে। ওই জন্য বললাম ট্রিটমেন্ট অফ দ্য কজ। আমার কথা ক্লিয়ার কিনা? জি। যে তাহলে ওর মধ্যে একটা ছিল এনিমিয়া কারেকশন করে দিলাম, আর একটা আছে ভালভুলার হার্ট ডিজিজ, তাহলে ভালভের যে সমস্যা আছে এই সমস্ত চিকিৎসা করতে হবে। যদি ভালভ মনে কর বন্ধ হয়ে যায় তাহলে সেটা ভালভ রিপ্লেসমেন্ট করে নিয়ে আসতে হবে, ভালভের সার্জারি লাগবে, ভালভের সার্জারি লাগবে। যদি হার্ট অ্যাটাক করে মানে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় তাহলে মায়োকার্ডিয়াল ওই ক্লোপিডগ্রেল, লিকোস্প্রিন, নাইট্রোকার্ডামন যে সব ওষুধগুলো দেই সেই ওষুধগুলো দেওয়া লাগবে। এগুলো তো আমরা আগে পড়াইছি মনে হয়, আচ্ছা না পাইলেও আপনারা পাবেন, ওগুলো তো আছে। আমার তো ক্লাস এক্সট্রা ক্লাস। হার্টে মার্সেলের সমস্যা হয়, মাসেলের সমস্যা হলে সেক্ষেত্রে তেমন কিছু করার নেই, কিছু সাপোর্টিং ওষুধ আমরা দিয়ে রাখি। হ্যাঁ, তাহলে আপনারা এই পর্যন্ত আসবেন, ঠিক আছে? স্যার মার্সেলের সমস্যা হলে কি ওষুধ দেওয়া যেতে হয়? মাসেলের সমস্যা হলে কি ওষুধ দেওয়া সেটা এক এক কারণে দেই আমরা। যেমন কিছু কিছু ক্ষেত্রে যেমন অপারেশনও করা লাগতে পারে, যেমন সার্কাইটিস বলে একটা ডিজিজ আছে, মাইলোফাইব্রোসিস বলে একটা ডিজিজ আছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আসি যে যদি পেশেন্টের প্রেশার সাপোর্টে বলেছি না, যদি রুগী আসলো পালস পাচ্ছি কিন্তু প্রেশার নাই, প্রেশার নাই, তখন আমাদের খুব ভয়, এইসব রুগী কিন্তু বাঁচানো কষ্টকর। তখন আমরা যেটা করি ইনফিউশন নর অ্যাড্রেনালিন, বাজারে লিভোফেট নামে পাওয়া যায়, লিভোফেট 2 আম্পুল প্লাস 500 ml নরমাল স্যালাইন ফিরায় 7 ফোঁটা প্রতি মিনিটে। স্যার ইনফিউশনের নামটা নরা কোনটা? এই যে নরাটেনাইট পাওয়া যায়, ইনজেকশন নরাটেনাইট 2 আম্পুল 500 ml নরমাল স্যালাইনের মধ্যে দিয়ে 7 ফোঁটা প্রতি মিনিটে যাবে। স্যার প্রেশার কি মোটেও থাকবে না? অনেক সময় এরকম হতে পারে, একদমই নাই স্যার। হ্যাঁ এরকম নিয়ে আসে, বাঁচবে বাঁচতে চিকিৎসা দিলে কারো বাঁচে কারো বাঁচবে। হাতের মাথায় না থাকে তাহলে কি 59 যেটা ওটা দেওয়া যাবে স্যার? 59 কি 59 মানে 5% এক্সট্রা আর ওই নরমাল স্যালাইন সাধারণত আমরা ওভার যে কোনো একটা দিতে চাই, যে কোনো একটা আর 5% দিয়ে তো দিতে হবে। স্যার 5% ইনজেকশনের দিয়ে নামটা আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, ইনজেকশনের নামটা আরেকটু বলবেন ক্লিয়ারলি? নরঅ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, যেটা লিভোফেট নামে পাওয়া যায়। অ্যাড্রেনালিন NORAD, নরঅ্যাড RENALIN, নরঅ্যাড্রেনালিন। বাজারে লিভোফেট নাই পাওয়া যায়। 2 আম্পুল প্লাস 500 স্যালাইন। স্যার অনেক সময় কিছু কিছু কেস আছে স্যার সে হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, এদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যেতে পারে স্যার? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এমনটা হয়। ওয়েট করবেন, যদি পাঁচ বিপি দেখবেন সেগুলো যদি ভালো থাকে তাহলে ওয়েট করবেন। যদি কোনো সমস্যা নেই এবিসি দেখবেন, এই শ্বাস নিচ্ছে কিনা, পাঁচ ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, এটা ওয়েট করতে হবে। বুঝলো? জি স্যার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা সব জায়গায় দিতে যায় না। প্রেশার যদি কখনো না থাকে তখন তাদের জন্য উপরে লিঙ্ক লিখে রাখবেন, তাদের প্রেশার যখন না পাওয়া যাবে তখন, প্রেশার না পাওয়া যাবে পালস প্রেশার নেই, পালস আছে কিন্তু প্রেশার নেই। ঠিক আছে? স্যার এই 2 MP মানে কি স্যার? আর দুই অ্যাম্পুল সম্পূর্ণ দুটো ইনজেকশন অ্যাম্পুল আকারে পাওয়া যায়।
না তাহলে এই পর্যন্ত আমাদের পড়াশোনা স্যার না বুঝলে বলেন। এমএল আর অ্যাম্পুল একই অ্যাপল মানে কাঁচের বোতল, ছোট ছোট শিশি পাওয়া যায় না? শিশি। হ্যাঁ। স্যার এমএল আর সিসি তো একই নাকি? স্যার অনেক সময় রোগীর পেশেন্টের প্রেশার থাকে 150/90 স্যার, তার শরীর সত্তরে কাঁপতেছে স্যার। হ্যাঁ। এইটা হার্ট ডিজিজে ধরবো নাকি স্যার অন্য প্রেশার ধরেন, প্রেশারটা কন্ট্রোল করেন, পেশেন্টের তার রোগীর শরীর এভাবে তত্তরে কাঁপে কিছু সময়, হতে পারে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড, হতে পারে প্রেশার কন্ট্রোল করেন। এটা কি হার্টের লাইনে চিন্তা করতেছে? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি দিলেন হাইপারটেনশন কন্ট্রোল, হাইপারটেনশন লিখছিলাম না? তারপর লেখেন হাইপারটেনশন কন্ট্রোল। কারণ আমরা হাইপারটেনশন কন্ট্রোল করি তো যাদের হাইপারটেনশন হার্ট চলে আসে তাদের মিলবে। তারপরে হাইপারটেনশন কন্ট্রোল, যাদের বিপি কম থাকলে এটা, আর বিপি যদি বেশি থাকে তাহলে কন্ট্রোল করতে হবে। এটা আপনাদের হাইপারটেনশন ক্লাসে পড়াবে। হ্যাঁ, তখন বেশি পাওয়া যায়, অনেক বেশি হাইপারটেনশন কন্ট্রোল। স্যার এই কন্ট্রোলটা কি স্যার আমি যদি প্রেশারটা কন্ট্রোল করতে ল্যাসিক্স বা প্রেশার ওষুধ দেবে, এটা পড়াবে আপনাদের। হাইপারটেনশন ক্লাস আছে আলাদা। প্রেশার কন্ট্রোল নিয়ে শুরু করে আসে। হ্যাঁ, হাইপারটেনশন ড্রাগস প্লাস হাইপারটেনশন ট্রিটমেন্টের জন্য ক্লাস আছে আলাদা আলাদা। তাহলে কারণ কিছু জানা থাকলে বলেন, না বুঝলে বলেন, যদি কিছু জানা থাকে। রুসিমাইনটা কয়দিন দিতে হবে এটা? আপনারা শুরু করবেন, এটা শুরু করে আচ্ছা শেষে বলিনি জান, শেষে হচ্ছে এইসব রোগীদের বাইরে চিকিৎসা করার প্রতিকার না, আপনারা হাত করাতে রেফার করবেন। ওই জন্য প্রাথমিক চিকিৎসার জন্য আমরা যতটুকু লাগে অতটুকু দিয়ে দিচ্ছি। এবার দিয়েই পাঠাই দিতে বোঝা গেল? মানে এসব রোগী, স্যার একটু রাখবে না, হ্যাঁ, এত মানে এই অবস্থায় হলে কেউ রাখবে না। সেই জন্যই তো কেউ কি, আমরাই তো সেই কোথায় দেবো? এই জন্য প্রাথমিক চিকিৎসা আপনাদের দরকার তো প্রাথমিক চিকিৎসা, তাই না? সেই জন্য আমরা প্রাথমিক হাত চিকিৎসা দেওয়া যদি বাড়ি দিয়ে হসপিটালে পাঠিয়ে দিতে হবে। শ্বাসকষ্ট আছে, হ্যাঁ ওদের বুক ধরপড় করে, আপনার শ্বাসকষ্ট হয়, মাথা ঝিমঝিম করে, হ্যাঁ। একটু কাজ করলে হালকা যায়। তো ওইটা কি অ্যাজমা ধরবো নাকি? এখন ওই যে বুকি দেখতে হবে তার অঙ্কে আছে কিনা। যার অ্যাজমা আছে তার কি হবে, বাঁশির মতো বাজে। বুকি স্টুতে বাসায় দেখো বাঁশির মতো সুন্দর করে বাজতে হবে, গলাতে ঠাসা ঠস আওয়াজ হয়, তাহলে সেটা অ্যাজমা। ঠিক আছে, তাহলে এগুলো থাক। ভালো থাকে সবাই, হ্যাঁ।